সেখানে বিষয়টা কিন্তু খুব মারাত্মক। বলছি যে সারা বিশ্বে নাকি প্রতি 20 মিনিটে একজন করে মারা যাচ্ছে, আর প্রতি বছর কিডনি ফেলিওর রোগীর সংখ্যা দাঁড়িয়ে যাচ্ছে 20 লক্ষ। এখন ঘটনা হচ্ছে যে একটা তো ভয় প্রত্যেক মানুষের মধ্যেই কাজ করে, আর যখন এই আলোচনায় এলাম যে আমার কিডনি ভালো আছে না খারাপের দিকে আছে, এ বলতে গেলে দুটো প্রশ্নই আসে, যে সুস্থতার লক্ষণ কি আর অসুস্থতার লক্ষণ, মানে প্রাথমিক লক্ষণ, সেটা কি বলবি? একটা যেমন কিডনিটা খারাপ আছে না ভালো আছে সেটা জানতে গেলে খুব একটা সিম্পল টেস্ট করলে ধরা পড়ে যে আমি কিডনির প্রতি নজর দেবো কিনা। কারণ একটা সাধারণ লোক সেটা তো ঘুরে বেড়াচ্ছে, সব ঠিক আছে, এমনকি ক্রিয়েটিনিন পর্যন্ত নর্মাল, ডাক্তারে বলেও দিচ্ছে যে আপনার সব ঠিক আছে না। সেখানে একটা ছোট্ট টেস্ট যেটা আমরা এখন করি, বিশেষ করে বাচ্চাদের তো খুবই করি, সেটার নাম হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। এটা যদি ঠিক থাকে তাহলে আমি মোটামুটি ধরে দিতে পারি কিডনির স্বাস্থ্য ঠিক আছে। কারণ এই মার্কারটা তখনই ব্লাডে বেশি হয়ে যায় যখন দেখা যায় যে কিডনিটা কোনো কারণে, সেটার হয় স্টোন হয়েছে, অবস্ট্রাকশন হয়েছে, কিংবা তার একটা নেফ্রাইটিস হয়ে চলেছে, কিন্তু সেটা বাইরে থেকে বোঝাও যাচ্ছে না। ডাক্তারও বলছে ক্রিয়েটিন ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এইটা হয়তো দেখা যাবে 5-6 বছর পরে তার একটা এমন অবস্থা হয় কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, নয় ডায়ালিসিস। Disclaimer. The information provided by the speaker, presenter on the iDoc platform, is for general informational purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শন থেকে বলছি। আপনাদের কাছে এবার একটু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আসছি। শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, দেশের রাজনৈতিক স্বাস্থ্য, অনেক রকমের স্বাস্থ্য আছে, কিন্তু এবারকার এপিসোডটা করছি আমি একদম শারীরিক অসুস্থতা নিয়ে। এমন একটা অসুস্থতার কথা নিয়ে কথা বলছি যেখানে জর্জ বার্নার্ড শ, রবীন্দ্রনাথ, হিচকক, লরেন্স অলিভিয়া, গ্রেটা গার্বো, ববি ফিশার, সমরেশ মজুমদার, শঙ্খ ঘোষ, এরা কিন্তু এই রোগে মারা যান। কি রোগ সেটা? কিডনি সংক্রান্ত রোগ। আজকে এই ব্যাপারে কথা বলছি, আমাদের সঙ্গে আছেন ডক্টর উদয় শঙ্কর চট্টোপাধ্যায়। আমিও সুদীপ চাটুর্যের, দুই চাটুর্যের গল্প বলতে পারেন। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের পরিচয় কিন্তু স্কুলের, আমরা দুজনেই স্কটিশ স্কুলের ছাত্র ছিলাম। তারপর আমি তো চলে গেলাম এসব লাইনে, বুঝতেই পারছেন, বকবকানির লাইনে, আর ও চলে গেল ডাক্তারি পড়তে। আচ্ছা উদয়, ডাক্তারি পড়তে যাওয়ার ব্যাপারটা স্কুল ছাড়ার পর তারপর কিভাবে হলো, পরিক্রমাটা একটু বলে নে, তাহলে আমি দর্শকদের একটু পরিচয় করিয়ে দিই। ডাক্তারি পরীক্ষা মানে পরিক্রমা যেটা হচ্ছে, আমি তো ডাক্তারিতে চান্স পেলাম, এনআরএসে ভর্তি হলাম, সেখান থেকে এমএস করলাম সার্জারিতে, তারপরে সেখান থেকে আবার পিডিয়াট্রিক সার্জারিতে পোস্ট ডক করলাম, সেটা করার পর আবার ইউরোলজিতে পোস্ট ডক করলাম। যে আমার একটা টার্গেট ছিল যে পিডিয়াট্রিক ইউরোলজি নিয়ে কিছু করা, সেইটার সঙ্গে আরও কিছু যখন পাশাপাশি যোগ হলো, ওটা করতে গিয়ে দেখলাম যে বিশেষ করে রেনাল ফেলিওর, কিডনি। এইবার সেখান থেকে যে প্রবলেমগুলো দেখতে পেলাম চোখের সামনে, যে এই যে রেনাল ফেলিওর, কিডনি ফেল করে যাচ্ছে, কেন ফেল করছে, কিভাবে আটকানো যায়, প্রথমে জানতে হবে কেন ফেল করছে, বা যখন তার ফেল করে গেছে তখন তার কি ট্রিটমেন্ট। এটাই ব্যাপার, যে এই যে শুরু করতে যাচ্ছি প্রোগ্রামটা, সেখানে বিষয়টা কিন্তু খুব মারাত্মক। বলছি যে সারা বিশ্বে নাকি প্রতি 20 মিনিটে একজন করে মারা যাচ্ছে, আর প্রতি বছর কিডনি ফেলিওর রোগীর সংখ্যা দাঁড়িয়ে যাচ্ছে 20 লক্ষ। এখন ঘটনা হচ্ছে যে একটা তো ভয় প্রত্যেক মানুষের মধ্যেই কাজ করে, আর যখন এই আলোচনায় এলাম যে আমার কিডনি ভালো আছে না খারাপের দিকে আছে, এ বলতে গেলে দুটো প্রশ্নই আসে, যে সুস্থতার লক্ষণ কি আর অসুস্থতার লক্ষণ, মানে প্রাথমিক লক্ষণ, সেটা কি বলবি? একটা যেমন কিডনিটা খারাপ আছে না ভালো আছে সেটা জানতে গেলে খুব একটা সিম্পল টেস্ট করলে ধরা পড়ে যে আমি কিডনির প্রতি নজর দেবো কিনা। কারণ একটা সাধারণ লোক সেটা তো ঘুরে বেড়াচ্ছে, সব ঠিক আছে, এমনকি ক্রিয়েটিনিন পর্যন্ত নর্মাল, ডাক্তারে বলেও দিচ্ছে যে আপনার সব ঠিক আছে না।
সেখানে একটা ছোট্ট টেস্ট যেটা আমরা এখন করি, বিশেষ করে বাচ্চাদের তো খুবই করি, সেটার নাম হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। এটা যদি ঠিক থাকে তাহলে আমি মোটামুটি ধরে দিতে পারি কিডনির স্বাস্থ্য ঠিক আছে। কারণ এই মার্কারটা তখনই ব্লাডে বেশি হয়ে যায় যখন দেখা যায় যে কিডনিটা কোনো কারণে, সেটার হয় স্টোন হয়েছে, অবস্ট্রাকশন হয়েছে, কিংবা তার একটা নেফ্রাইটিস হয়ে চলেছে, কিন্তু সেটা বাইরে থেকে বোঝাও যাচ্ছে না। ডাক্তারও বলছে ক্রিয়েটিন ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এইটা হয়তো দেখা যাবে 5-6 বছর পরে তার একটা এমন অবস্থা হয় কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, নয় ডায়ালিসিস চলে যাবে। মানে এই 5-6 বছরের যে সময়টা স্প্যানটা বলা হচ্ছে, এই সময় কোনো রকম কিছু সিমটম বুঝতে পারা যায় না। সিমটমটা হচ্ছে একদম প্রথম দিকে কিছুই বোঝা যাবে না, একটু পরে মোটামুটি ওই 4-5 বছর পরে দেখা যাবে হ্যাঁ সিমটম কিছু একটু হচ্ছে। প্রথমত কারোর একটা হাইপার টেনশনটা হঠাৎ দেখা যায়, হাইপার টেনশন ডেভেলপ করলো একটা 25 বছরের ছেলে বা 30 বছরের ছেলে, হঠাৎ তা করবে না, সেখান থেকে একটা পাওয়া যায়। সেখান থেকে তখন আর দেখা যায় ক্রিয়েটিনটা আবার উঠতে শুরু করেছে, তখন ভালো করে সেটা খারাপ হয়ে যায়। কিন্তু তার আগে ধরার ব্যাপারটা যদি অ্যালার্ট থাকে, ডাক্তারবাবু থাকে বা পেশেন্ট যদি নিজে জানে যে আমার এসিআরটা ঠিক আছে, এসিআর ঠিক নেই মানে আমাকে অনেক কিছু ইনভেস্টিগেশন করে দেখতে হবে ঠিকঠাক আছে। এই টেস্টটা খুবই সুন্দর টেস্ট, এটা খরচ করে মোটামুটি 300 থেকে 400 টাকা এইটা। এবার যদি সেই স্টেজে ধরা পড়ে তাহলে আমি কি করবো? সেই স্টেজে ধরা পড়লে তার কিডনির যত্ন নিতে হবে। কি না, কিডনি যখন একবার ইনজিওর্ড হয়ে যায় তার যে মলিকুলগুলো কিডনি দিয়ে বার করার কথা, তার মধ্যে হচ্ছে দেখা যায় যে 90% বার করছে, 10%টা বার করতে কষ্ট হচ্ছে। ওই 10% মলিকুল আবার কিডনিটাকে ক্ষতি করবে। এই মলিকুলটাই যখন ক্ষতি করছে, সেগুলো কতগুলো নাম আছে মলিকুলগুলো, সেগুলো বলাটা মানে সবার হয়তো বুঝতে পারবে না। টক্সিক মলিকুল যেটা বলে প্যারাক্রেসল, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এগুলো সবাই জানে, ডাক্তার সবাই জানে। সেইটাকে তখনও যদি আমি নেগলেক্ট করি, যেটা বাড়ছে কিনা মাপাতো ল্যাবরেটরিতে হয় না, ওটা আমাদের এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরিতে হয়, কিন্তু আমি যদি ধরেই নিই এটা বাড়ছে বা বাড়তে পারে, তাহলে আমার কি করা দরকার? এটা তৈরি হয় কোথায়? আমি যদি তৈরির জায়গায় অ্যাট সোর্স, টিডিএস যাকে বলে, টক্সিন রিডাকশন অ্যাট সোর্স, যদি আমি সরাতে পারি তাহলে কি হলো? টক্সিনটা তৈরি হয় আমাদের হচ্ছে লার্জ গাট, এটা বেসিক্যালি আমাদের নর্দমা, পেটের। আমরা খাওয়া দাওয়া করি, যেটা দরকার সেটা বডি নিয়ে নিল, বাকিটা পড়ে থাকলো ছাঁকনির মতো। ওটা ঠিক ছাঁকনি না, ওটা হচ্ছে নর্দমার মতো পড়ে আছে, ওখানে বিলিয়নস অফ ব্যাকটেরিয়া আছে, ওটা তাদের খাবার। তারা ওটা খাবে আর যে জিনিসটা বার করবে সেগুলো হচ্ছে টক্সিন। নর্মাল লোকের ওই টক্সিনগুলো লিভার দিয়ে, কিডনি দিয়ে ফিল্টার হয়ে যাবে, কিন্তু এই টক্সিনগুলো রোজ একটু 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 ক্ষতি করতে করতে ওই যে বললেন 4-5 বছর পর দেখা যাবে কিডনিটা অনেকটা ক্ষতি যাবে। কিন্তু কারো হয়তো বেশি, কারণ স্টুলটা খুব ভালো হয়, দিনে 2 বার করে, বা তার কোনো স্টুলের প্রবলেম নেই, সেগুলো ক্ষেত্রে দেখা যাবে একটু ডিলে হচ্ছে, তাড়াতাড়ি হবে। এবার যদি হয়েও যায় ওটা ঘটনা, সে নেগলেক্ট করেছে বা সে জানতো না, পড়ে ফেলেছে এমন একটা স্টেজে আছে, ডাক্তারবাবু তাকে বলছে যে দেখো তোমার কিডনি কিন্তু ট্রান্সপ্লান্ট করতে হবে আর 2-3 বছর, 1 থেকে 2 বছর, বা তোমাকে ডায়ালিসিস চলে যেতে হবে। ট্রান্সপ্লান্ট চাইলেই করা যায় না, সেখানে লাইন দিয়ে লোক আছে প্রায় 8 লাখ ইন্ডিয়াতে। প্রত্যেক বছর ট্রান্সপ্লান্ট হয় মোটামুটি 7 থেকে 8 হাজার, 1% লোক। আচ্ছা, আমি ট্রান্সপ্লান্টের ব্যাপারে পরে আসছি, তার আগে একটা প্রশ্ন ছিল আমার। সেটা হচ্ছে একটা জিনিস দেখা যায় যে ডাক্তারবাবুর কাছে কোনো রোগী গেছেন তার রোগ সম্বন্ধে কিছু একটা বলতে, তার ডায়াবেটিক থাকতে পারে, তার হার্টের প্রবলেম থাকতে পারে, কিংবা পড়ে গিয়ে কোথাও চোট পেয়েছে এরকম হতে পারে। সেই সব অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরা কিছু ওষুধ দেন। তখন যেহেতু ওই যেটা বলা হলো যে কিডনির যে পরীক্ষা, সেটা আমরা সাধারণত সচরাচর করি না, এত জনপ্রিয় শব্দটাও নয়, যার জন্য ডাক্তারবাবুকে না বলায় ডাক্তারবাবু এমন কিছু ওষুধ দিয়ে দিলেন, বিশেষ করে ওই পেন কিলার টাইপের কিছু ওষুধ দিয়ে দিলেন, যেগুলো দেওয়ার পর কিডনিগুলো আরো বেশি এফেক্ট হতে পারে। ডাক্তারবাবু অজান্তেই দিচ্ছেন, তাকে জিজ্ঞাসা করেছেন যে আপনার কি, সে জানে না, সে বলেনি। সেটাও তো একটা ঘটনা ঘটতে পারে, এগুলো তাড়াতাড়ি করে এগিয়ে যাওয়ার ব্যাপারে, কিডনি খারাপ হওয়ার ব্যাপারে। সেটা যেমন ঘটতেও পারে, তার উপায় তো বলে দিলাম। আজকে আমি একটা ওষুধ খাইনি, তখন আমার একটা এসিআরটা করতে হয়, যেই ওষুধ খেলাম এসিআরটা বাড়লো না, একই আছে। যদি ঠিক থাকে তার মানে বুঝতে ওষুধের খুব একটা ক্ষতি করতে পারছে না।
কিন্তু ওটা খাওয়ার পর যদি এসে একটা বেড়ে গেছে সর্বনাশ, প্রথমে হচ্ছে ওষুধটা তুলে দিতে হবে। বিশেষ করে যারা অনেক সময় হাঁটুর ব্যথা, তুমি যেমন লং স্ট্যান্ডিং একটা মানে লং টার্মে একটা ওষুধ খাচ্ছে, কেউ মানে সারা জীবনই খেয়ে যাবে, কারণ ব্যথা কমছে না, সেখানে তাকে কিডনিটাকে তো মনিটর করতে হবে। কেউ যদি ক্রিয়েটিনিন দিয়ে করে, এটা একটা বিরাট ভুল হয়ে যাবে, একদম পরিষ্কার। আমি পরিষ্কার রিপিট করে বলছি, যেটা ভুল হয়ে যাবে। কারণ ক্রিয়েটিনিনটা তখনই বাড়বে যখন কিডনির ফাংশনটা মোটামুটি, যদি আমি ধরি একটা আমাদের একটা হিসেব আছে, 100 থেকে 120 হচ্ছে নর্মাল। এইবার সেটা নামতে 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 যখন 50 কি 40 হয়ে গেছে, তখন দেখা ক্রিয়েটিনিনটা একটু ততক্ষণে অলরেডি গান। কিন্তু আমরা সেটাকে আটকাতে পারতাম কিভাবে? ওই যে বললাম, আজকে যেমন আমার যদি নর্দমা যদি পরিষ্কার রাখতে পারে, সেখানে যদি ব্যাকটেরিয়া যদি কাজ বেশি না করতে পারে, অর্থাৎ তার যদি পায়খানা যদি খুব ভালো হয়, বা আমি যদি পায়খানা আরও করি ফাইবার দিয়ে, বিশেষ করে ফাইবার খুব কমন ফাইবার যেটা আমাদের ইন্ডিয়াতে বছর যুগ যুগ ধরে চলছে, বসি, এটা হচ্ছে একটা ফাইবার। এখন সে নাম পেয়েছে ফাইবার, কিন্তু সেটা আমরা সবাই জানতাম ওটা ফাইবার, তখন জানতাম। যাই হোক, সেটা খেলে দেখা যাবে স্টুলের ক্রাইটেরিয়া চেঞ্জ হচ্ছে না, খেলেই হবে না। স্টুলের ক্রাইটেরিয়ার জন্য আবার আছে, ইন্টারনেট থেকে ডাউনলোড, মানে কি বলে আমাদের গুগল থেকে ডাউনলোড করলে দেখা যাবে যে ব্রিস্টল স্টুল ক্রাইটেরিয়া 7টা ক্যাটাগরি, আমার স্টুলটা কি ছিল আর কি হলো। অর্থাৎ আমার ক্রাইটেরিয়ার মধ্যে দেখা গেল 1 নম্বর পায়খানা হচ্ছে, অর্থাৎ ছাগলের নালীর মতো, সেগুলো ঘুষি খাওয়ার পরে দেখছে তাই আছে, তার মানে কাজ হয়নি, ওটা ডবল ডোজ করতে হবে বা অন্য চেঞ্জ করতে হবে। এমনি খেয়ে নিলাম আমি ভালো আছি, ওটা নয়, সজাগ থাকতে হবে। এইবার ওইটা যদি ক্লিয়ার করা যায়, কারণ ওটা ভগবান তৈরি করেছিল নর্দমা আছে, ওটা পোষার জন্য। বিশেষ করে আমাদের ইন্ডিয়ান কালচার এটা আছে, ওটাকে পরিষ্কার রাখতে হবে। যে কোনো পুজো টুজো করতে গেলে একটা মন্ত্র বলতে হয়, কি বলতে হয় জানেন? কি যেন একটা আছে মন্ত্রটা, ভুলে গেলাম, অন্তস্থ শুদ্ধ নাকি এটা বলে, উপবাস করতে হয়, বিশুদ্ধ করতে হয়। কিন্তু এটা সাহিত্য দেশের চল নেই। মোটামুটি একটা ধারণা আমরা তো পেলাম, অর্থাৎ বলা যেতে পারে প্রথম অধ্যায়টা পেরোলাম। একটু আগে উদয় যেটা বলছিল যে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে যায় যখন ওই ডায়ালিসিস করতে হবে, আর না হলে পরে কিডনি বদল করতে হবে। সেই প্রশ্নেই এবার আমি উদয়ের কাছে যাচ্ছি। উদয়, এই কিডনি বদল 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে কোনো জীবিত ব্যক্তি তার একটি কিডনি দান করলেন, দুটোর মধ্যে থেকে একটি সে দান করলো, সেটা পরিবারের লোকের মধ্যেই নেওয়ার আছে, কেন বাইরে থেকে নেওয়াটা বেআইনি ব্যাপারে চিহ্নিত হয়ে আছে, হচ্ছে না কি হচ্ছে, কিন্তু বেআইনি ভাবে হচ্ছে। আরেকটা হয়, সেটা হচ্ছে যারা ওই অঙ্গ দান করে যান, মৃত ব্যক্তির কিডনিটা তখন তার সঙ্গে দেওয়া হয়। কিন্তু সমীক্ষা বলছে, এটা তুই আরো ভালো বলতে পারবি, যে জীবিত লোকের কিডনিটা যত বেশি সাকসেসফুলি ট্রান্সপ্লান্ট হয়, মৃত ব্যক্তির কিডনিটাকে নিয়ে গেলে কি ততটা পার্সেন্টেজটার একটা কিন্তু থেকে যায়। আচ্ছা, এটা কেন? এটা হচ্ছে একটা জীবিত ব্যক্তি, তার যে নেফ্রনস বা কিডনির যে ইউনিটগুলো ফাংশন করে, সেগুলো কন্টিনিউটি রয়েছে, সেই অবস্থায় তার ট্রান্সপ্লান্ট হচ্ছে। এগুলোকে একটা জিনিস বলা হয় ওয়ার্ম ইসকেমিক টাইম, মানে আমি কিডনিটাকে জ্যান্ত বডি থেকে জ্যান্ত বডিতে যখন নিয়ে আসছি, তার একটা মিনিমাম টাইম থাকে, তার মধ্যে নিয়ে আসতে, কারণ সেটা কখনোই বাড়ানো যায় না। বাড়ালে গেলে সেই কিডনির যতটা ফাংশন ছিল, 40 ফাংশন ছিল, তাহলে আরো কমে যায়। আবার ডেড বডিতে হচ্ছে সে মারা গেছে আরেকটা হসপিটালে, সেখান থেকে সেটাকে নিয়ে আসছে একটা কোল্ড ইসকেমিক টাইম, অর্থাৎ প্যাকেজে করে নিয়ে আসা হচ্ছে, সেটার মধ্যে একটা কতটা সে থাকছে সেটা একটা আনসার্টেনিটি থাকে। তার থেকেও আরেকটা ব্যাপার থাকে, যার বডি থেকে নেওয়া হচ্ছে, আমরা তো জানতাম সেই কিডনিটা কিরকম কাজ করছে। এইবার সেইটাতে কিছু তার সঙ্গে কিছু কিছু আননোন ফ্যাক্টর থাকছে, যেটা তার কতখানি সে অ্যান্টিজেন তার এখানে এসে রিয়াক্ট করবে। দেখা গেল আজকে ট্রান্সপ্লান্ট হলো ক্যাটাবেরিক থেকে, কালকেই কিডনিটাকে খুলে নিতে হবে, কারণ ভীষণ রিয়াক্ট করছে। এই জিনিসগুলো অতটা পরিষ্কার হয় না ক্যাটাবেরিক, সেই জন্য ওটা চেষ্টা করা হচ্ছে যাতে আরো উন্নত করা যায়, যে ভবিষ্যতে আরো দেখা যাবে ইমিউনিটির ব্যাপারে আমাদের যেখানে প্রবলেম গুলো হচ্ছে, ইমিউনিটি প্রবলেম, কার কতটা ইমিউনিটি পাওয়ার কি রয়েছে না রয়েছে, এখানে কি ব্লাডটা একটা কাজ করে বিষয়টা। ব্লাড থেকে এগুলো টেস্ট করা হয়, যে আমার যে গ্রুপটা নিয়েছে সেগুলো এমন এমন ওষুধ এখন বার করা হয়েছে যাতে গ্রুপ না মিললো সেটা আমরা পুরোটা যাতে সাপ্রেস করি, ইমিউনো সাপ্রেশন। মানে সেই কিডনিটা বলছে আমি ফরেন বডি, কিন্তু আমরা সাপ্রেস করে দিতে হবে, আবার সেই সাপ্রেস করতেই আবার কিডনিটা খারাপ হচ্ছে।
এই যে এই ব্যাপারটা, এইটার মধ্যে এখন এটা চলছে, আমরা কতটা কি করব, কিন্তু এর মধ্যে একটা ট্রেড অফ ব্যাপার আছে যে একটা লোক পাচ্ছে না কিন্তু সে তুলনায় একটা ক্যাটাগরি থেকে পেলে তার কিছুটা হয়তো লাভ হতে পারে। আর তাছাড়া এটা আস্তে আস্তে আমাদের এটা চলছেও, কাজকর্ম চলছে, রিসার্চ চলছে যে আরো এটা উন্নত কিছু করা যায়। আচ্ছা, সময় তো খুব কমে আসছে, তার মধ্যে দু তিনটে প্রশ্ন আছে, সেগুলো একটু সেরে নিই। সেটা হচ্ছে যে সমীক্ষায় নাকি একথাও বলা হচ্ছে যে বি পজিটিভ, বি নেগেটিভ বা এবি পজিটিভ বা এবি নেগেটিভ এই ধরনের ব্লাড গুলো যাদের আছে তাদের কিডনি ফাংশন খারাপ হওয়ার প্রবণতাটা নাকি বেশি থাকে, এরকম একটা সমীক্ষার কথা শুনেছি। সেটা থাকতে পারে কোনো সময়, এটা তো গ্রুপ অফ কিছু ভেরিয়েশন থাকতেই পারে, সেগুলো অসুবিধা কিছু নেই, কিন্তু সেটা একটা স্ট্যাটিস্টিক্যালি অতটা সিগনিফিক্যান্ট বলা চলে না, বা সেইটার প্রবলেমটা খুব একটা যে মাথা চাড়া দিচ্ছে তা না। একদম কেউ যদি একটা স্পেসিফিক ওই কিডনি ছাড়া নেবো না, তাদের জন্য ঠিক আছে, কিন্তু সবার জন্য। আচ্ছা, এটা তো গেল একটা প্রশ্ন। এবার প্রশ্ন আসছে কিডনি খারাপ হওয়ার, যেটা যত্ন নেওয়ার কথা বিষয়টা বললি, সেখানে আমরা কতগুলো জিনিস দেখতে পাচ্ছি। একটা হতে পারে পারিবারিক কিছু কারণ থাকে, যে পরিবারে কারো এরকম কিডনি ড্যামেজ হওয়ার প্রবণতা ছিল কিনা। আরেকটা কাজ করে সেটা হচ্ছে ডায়াবেটিস, হাই প্রেশার রয়েছে কিনা, তার ঘুম কম হচ্ছে কিনা, ওই ফাস্ট ফুড কিরকম নিচ্ছে, প্রোটিন বেশি করে ইনটেক করছে কিনা, এগুলো কতগুলো বিষয় বোধহয় কাজ করে। কিন্তু সেখানে অপুষ্টির কথাটাও বলা হচ্ছে যে অপুষ্টিজনিত কারণের জন্য এটা হতে পারে। সমীক্ষা নাকি এও বলছে যে ইউরোপের দেশের তুলনায় এশিয়াতে এই প্রবণতাটা বেশি কিডনি খারাপ হওয়ার। আবার আমেরিকার ক্ষেত্রে বলছে সাদা চামড়ার থেকে কালো চামড়ার লোকেদের মধ্যে এই প্রবণতাটা বেশি। সেটাও কি কারণে হচ্ছে, মানে অ্যানিমাল প্রোটিনটা তারা বেশি ইনটেক করছে, সে কিডনি সেটা নিতে পারছে না, এরকম কোনো একটা ব্যাপার আছে। একটা হুইয়ের একটা সমীক্ষা দেখছিলাম। এইবার এই সমীক্ষাগুলোকে যদি একটা জায়গায় কনভার্জ করা যায়, যে আসল ব্যাপারটা আসল ব্যাপারটার মধ্যে আমি প্রোটিন কতটা খাচ্ছি বা আরেকজন কতটা খাচ্ছে, সেগুলো অনেক কিছু ভেরিয়েশন আছে। আজকে একটা আমাদের যে প্রোটিন মেটাবলিজম, এটা বলতে গেলে অনেক কিছু কথা বলতে হবে। সেটা ছোট মানে একটা ইন্ডিয়ান, সে যখন একটা প্রোটিন কনজিউম করছে, সে যখন আমেরিকায় যাচ্ছে, ওখানে কিন্তু অ্যাভেলেবিলিটি অনেক বেশি, বা কনজিউম তাকে হয়তো মনে হচ্ছে করলে ঠিক হবে না, সে পারবে না। আমেরিকান ওই পরিমাণ প্রোটিন খেয়ে ফেলবে। আমাদের এটা অভ্যাস নেই, কারণ এটা আমাদের স্ট্রাকচারটাই সেরকম ভাবে অভ্যাস করানো হয়নি। এটা মানে আমার জিন পাচ্ছে না তার না। আমি যদি ওখানে জন্ম থেকে ওখানে জন্মাতাম তাহলে আমার অসুবিধা হতো, কিন্তু আমি যদি এখান থেকে মাইগ্রেট করি তাহলে একটা প্রবলেম হবে যে ওই প্রোটিনটা আমার অত সহ্য হবে, কারণ ওদের সবকিছুই হয়তো প্রোটিন। আচ্ছা, কেন সহ্য হয়? প্রোটিনটার দোষ নয়, দোষটা হচ্ছে আমার প্রোটিনটা অ্যাসিমিলেট হয়ে যাবে, প্রোটিনের যা কাজ সেখান থেকে আমার এই ফার্স্ট পার্ট অফ ইন্টেস্টাইনের মধ্যে ওটাকে অ্যাবজর্ব করে দেবে যা করার পর। তারপর সেকেন্ড পার্টে যখন পড়ে যাচ্ছে লাস্ট গার্ডে, তখন ওটাকে বার করে দিতে আর রাখলে চলবে। এইটা হচ্ছে মেন উদ্দেশ্য। এটা কিডনি ফেলিওরের জন্য বটে, লিভার ফেলিওরের জন্য। আচ্ছা, টক্সিনস ওখানে যে তৈরি হচ্ছে সেগুলোকে বাদ দিতে। আচ্ছা, আমি আরেকটা ব্যাপারে বলি, সেটা হচ্ছে 2013-তে প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস বলে একটা প্রবন্ধ লেখা হলো। সেখানে বলা হলো যে এই অত্যাধিক প্রোটিন নেওয়াটা হচ্ছে কি এই ধরনের রোগের জন্য প্রধান বিষয়, মানে প্রায় 60-70% নাকি এটাই কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যেটা হচ্ছে এই অ্যানিমেল প্রোটিনের চাহিদাটা, সেটা আবার হু বলছে যে নিম্ন বা মধ্য আয়ের দেশগুলোতে এই অ্যানিমেল প্রোটিন খাওয়ার প্রবণতাটা এত বেশি হয়, আমেরিকায় নাকি কমে যাচ্ছে। এটাকেও একটা রাখতে হবে, কারণ পোল্ট্রি ফার্ম যেগুলো তৈরি হচ্ছে সেখানে যে যে অ্যান্টিবায়োটিক গুলোকে ইউজ করছে সেগুলো নাকি একটা ওই টক্সিন যে বিষয়টা বললি, সেটাও নাকি একটা অন্যতম কারণ কাজ করছে। এটা হুইয়ের একটা রিপোর্ট বলছে। না, এটা হুইয়ের রিপোর্ট হলেও এরা যেটা করছে একটা সেগমেন্টেজ, কিন্তু ওরা ওই জিনিসটা যেটা আমি বারবার ফোকাস করছি, যে লার্জ গাটে যে টক্সিন প্রোডাকশন হচ্ছে এই ব্যাপার নিয়ে সারা পৃথিবীতে যে রিসার্চটা, সেটা পরবর্তীকালে শুরু হয়েছে 2013 থেকে পরে। এখন জার্নালে সব জায়গায় দেখা যাবে আমাদের এটাকে বলা হচ্ছে মাইক্রোবায়োটা বা মাইক্রোবায়োম, এইগুলোর যে রোল সেটা অনেকদিন পরে ধরা পড়েছে। অর্থাৎ আমার পরিষ্কার কথা, আমার ওখান থেকে সমস্ত জিনিস সরিয়ে দিতে হবে, সমস্ত ব্যাকটেরিয়া, মাংস যা পড়ে থাকছে, আমি যেটা আনডাইজেস্টেড যেটা ফুড পড়ে থাকছে, সেটা খুব ডেঞ্জারাস। সেটা ওখান থেকে না সরাতে পারলে
আমার ওই বেশি মাংস খাচ্ছি না কম মাংস খাচ্ছি এই হিসেব দিয়েই পাবো। এমনকি এই যখন কারোর যখন রেনাল ফেলিয়ার হয়ে যাচ্ছে তার প্রোটিন রিকোয়ারমেন্টই হচ্ছে রাফলি অ্যাবাউট 1 গ্রাম পার কেজি, সেটা আমরা অতটা খাইও। তারও কিন্তু রিকোয়ারমেন্ট আছে, তার মানে কি তার ফার্স্ট পার্ট অফ দ্য ইন্টেস্টিনে ওটা অ্যাবজর্ব করবে, কিন্তু ওটা যদি অ্যাবজর্ব করতে না পারে, ওটা যদি পড়ে থাকে তাহলে ডেঞ্জারাস, ওটাকে সরিয়ে ফেলতে হবে। আচ্ছা, এই যে পেডিয়াট্রিকের ব্যাপারটা বললি, সেখানে চীন জাপান এখানে মানুষ দীর্ঘায়ু হয় তাদের জেনেটিক একটা জায়গা থেকে। ভারতবর্ষেও দীর্ঘায়ু হওয়ার ব্যাপারটা আগের থেকে অনেক বেড়েছে। এক্ষেত্রে এই বয়স্ক লোকগুলোর মধ্যেও এই ধরনের কিডনি ফেলিওর হবার বা ওই পেচ্ছাপের যে গন্ডগোলগুলো হয় সেসবের তো মাত্রা বেশি হয়। তাহলে যদি বলি চীন, জাপান এবং ভারত, এই তিনটেকে যদি পরপর সাজাতে বলি, তা কাদের বেশি বলা হবে যে কারা রিস্ক এতে বেশি আছে, রিস্ক ফ্যাক্টর কাদের বেশি? এটা একটা দেশ হিসেবে এরকম ভাবে বলা মুশকিল, কারণ তারা কি কি খাচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেটার ব্যাপারে আমি ঠিক জানি না। সেটা বলছে যে মানে অ্যানিমাল প্রোটিন ভাগটা চীনে বেশি, জাপানে মাছটা বেশি। ঠিক আছে, যে কোনো অ্যানিমাল প্রোটিন, এমনকি প্রোটিন মানে কি যেখানে আমার নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেন মলিকুলটা হচ্ছে ডেঞ্জারাস। কেন? এটা যদি কার্বনের সঙ্গে মিক্স হচ্ছে তখন সেটা সায়ানাইড তৈরি করছে, সায়ানেট এরকম সল্ট ফল থাকতে পারে। সিমিলারলি যতগুলো টক্সিন বডিতে যেগুলো লিভার আর কিডনি খারাপ করে সেগুলো সব হচ্ছে তার মধ্যে মলিকুলের মধ্যে নাইট্রোজেন আছে। কিন্তু আমরা যদি শুধু গ্লুকোজ খেয়ে বেঁচে থাকি, কার্বন ডাইঅক্সাইড ওখান থেকে যা বেরোবে, কার্বন ডাইঅক্সাইড জল হয়ে বেরিয়ে যাবে, কোনো টক্সিন প্রোডাকশন নেই। সেই জন্য আমি যদি প্রোটিন কেউ বেশি খাচ্ছে বলে এটা হচ্ছে তা না, সে হয়তো প্রোটিন খুব বেশি খাচ্ছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার স্টুল সব বার করে দিচ্ছে, তাহলে কিন্তু এটা প্রবলেম। আরেকজনে খুব কম প্রোটিন খাচ্ছে কিন্তু তার কনস্টিপেশন 3 দিন অন্তর পায়খানা করে, তাদের একটু রিস্ক আছে। আমি ওই দিকটা ফোকাস করে আমি বলছি রিস্ক আছে। এবার সে জাপানিদের কি হ্যাবিটেট, মানে কি হ্যাবিট, ওর কি হ্যাবিট, সেইগুলো সেটাকে যদি আমি এইটাকে ফোকাস করে করি তাহলে আমি বুঝতে পারবো। কিন্তু জাপানি বলে বয়স্কদের ক্ষেত্রে বলি, আমি বুঝলাম বিষয়টা। বয়স্কদের ক্ষেত্রে ঠিক আছে, তার বডির ফাংশন আস্তে আস্তে কমতে থাকে, কমজোরি হতে শুরু করে, কিডনির ফেলিওর হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যেহেতু অপুষ্টিটা আমাদের এখানকার একটা মূল একটা সমস্যা, একটা বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে মা এবং শিশু দুজনেই যে হারে অপুষ্টিতে ভুগছে, তাদের এই যে বড় হয়ে ওঠা, তাহলে প্রথম থেকেই তো তাদের কিডনি ড্যামেজের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। না, অপুষ্টি থেকে কিডনি ড্যামেজ হবে এটা আমি রিলেট করতে পারছি না। মানে আমার যে অবজারভেশন, আমার যে ইনসাইট, অপুষ্টি যদি হয় কি অপুষ্টি হচ্ছে, যদি যা প্রোটিন অপুষ্টি হচ্ছে তাহলে তো ওটা হওয়ার কথা না, কিডনি ড্যামেজ, কিডনি লিভার কোনটাই ড্যামেজ হবে। তার সঙ্গে আরেকটা যেটা হয় সেটা যদি ঘুরিয়ে বলি, আজকে যেমন গরিব মানুষ যতটা ফুড খাচ্ছে তার থেকে প্রপোর্শনালি তারা কিন্তু ফাইবারটা বেশি খায়, সেই জন্য ওদের ক্ষেত্রে কিন্তু ফাইবার খাওয়া উচিত না। আচ্ছা, মানে ফাইবার খাও যে বলা হয়, ফাইবার খাওয়া হচ্ছে যারা প্রচুর অ্যাফ্লুয়েন্ট। এখন যদি ওরা যদি প্রচুর পুঁই শাক খাচ্ছে, খাচ্ছে তা খাচ্ছে, গলায় সব যেগুলো স্লিপারি জিনিস, ঢেঁড়স খাচ্ছে প্রচুর, সেখানে এগুলোর মধ্যে ফাইবারের চান্সটা বেশি থাকে। ওরা আপেল খাওয়া দরকার নেই, আমাদের যেমন প্রচার করা হয় যে আপেলের মধ্যে ফাইবার আছে, বেশি থাকে না, 5%, অনেকটা খাওয়ার পর আমাদের ফাইবার লাগে অনেকটা। সলিউবল ফাইবার লাগে 20 গ্রাম খেতে গেলে তাহলে আর্থিকভাবে অসচ্ছল যারা, তাদের ফাইবার বেশি ইনটেক করাটাও তাহলে ভুল হচ্ছে, ওরা বাধ্য হয়ে পড়ছে, উপায় নেই। সেই জন্য ওদের ফাইবার ইনটেক করার জন্য হচ্ছে কি গাটটা পরিষ্কার হচ্ছে। এবার গাটটা পরিষ্কার হওয়ার জন্য কি হচ্ছে, ওদের কিন্তু কিডনি লিভার ফেলিয়ার সেই তুলনায় কম। যদি এরকম ভাবে এক একটা দেখা যায়, এই কোহর্টটাকে নিলাম, এই কোহর্টটাকে নিয়ে যদি স্টাডি করে, কম্পারেটিভ স্টাডি করে, তাহলে না ওদের ক্ষেত্রে সেটা কম। আচ্ছা, এটা যদি কেউ স্টাডি দিয়ে থাকে যে না ওদের বোধহয় খাবার পাচ্ছে না বলে ক্ষতি হচ্ছে, না, এটা খাবারের সঙ্গে সম্পর্ক। আচ্ছা, শেষ প্রশ্ন যেটা আমার থাকবে এটা, সেটা হচ্ছে যে অ্যালোপ্যাথি মানে আধুনিক বিজ্ঞানে এই যে কিডনি পরিবর্তন করা এবং এই কিডনি ডায়ালিসিসে যাওয়া, এটা ডায়ালিসিসেরও তো একটা জায়গায় গিয়ে সে নিতে পারে না, ডায়ালিসিসে এরকম ঘটনা তো ঘটে। তো যাই হোক, বিকল্প একটা চিকিৎসা ব্যবস্থা তারা কিন্তু শুনে থাকবি, মিমস বলে একটা হাসপাতাল তৈরি হয়েছে আয়ুর্বেদ সংক্রান্ত, তারা তো ঘোর বিরোধিতা করছে ডায়ালিসিসের ব্যাপারে। তো এটা সম্পর্কে কি কিছু তুই বিরোধিতা করছে? মানে কি কি জন্য তারা বলছে যে এই ডায়ালিসিসের পদ্ধতিটা করে মানুষকে আরো বেশি খারাপ করে দেওয়া এবং তাদের কিডনি ভালো হওয়ার কোনো প্রসিডিওর নেই,
প্রাকৃতিক কিছু উপায় আছে তা দিয়েও কিডনিকে সুস্থ করা যায় এই আমাদের কাছে উপায়টা কি সেটা আমি জানি না। আমি এবার বলছি, এবার প্রথম কথা হচ্ছে এইটা সে ঠিক বলছে না ভুল বলছে না কি হচ্ছে, তাহলে আগে মেন ব্যাপারটা না কি জিনিসটা, ডায়ালিসিস জিনিসটা কি। একটা লোকের কিডনিটা ফেল করে গেছে, কৃত্রিম উপায় সেটাকে কৃত্রিম উপায়ে সেই কিডনিকে ঠিক করা। আবার কিডনি না, আমাদেরও সেই একটা নিয়ে স্টাডি চলছে, রিসার্চ চলছে যে আমরা কিডনিটা পুরোপুরি ফেল করার আগে যদি আমরা অপারেশন করি তাহলে দেখা যাবে কিডনিটা আবার সার্ভাইভ করে। আচ্ছা সেটা পরে আসছে। আচ্ছা কিন্তু ডায়ালিসিসটা কেন? প্রথম কথা হচ্ছে ডায়ালিসিস হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে আমাদের শরীরে 3টে মলিকুল, একটা হচ্ছে জল, একটা হচ্ছে পটাশিয়াম, আর একটা হচ্ছে ওই যে টক্সিন বললাম, ওগুলোকে ভালো নাম হচ্ছে ইউরেনিক টক্সিন। এখন যদি কিডনিতে সে ফেল করতে করতে এমন একটা অবস্থা হয়েছে, সেটা একবার সারাদিনে 100 পেচ্ছাপ করছে, 50 পেচ্ছাপ করছে, অথচ তার চেষ্টাও পাচ্ছে, ভাতও খেতে হবে, সবই খেতে হচ্ছে, তাহলে সে এই জলটা কোথা দিয়ে বার করবে? আমাদের জলটা 500 বেরিয়ে যায় শ্বাস প্রশ্বাস হাম দিয়ে বেরিয়ে যায়। তা আমার যদি 1 লিটার জল খাই তাহলে 500 জল অ্যাকুমুলেশন হচ্ছে, 3-4 দিনে 1.5 লিটার হয়ে যাচ্ছে। তার সঙ্গে হচ্ছে ইউরেনিক টক্সিন। ইউরেনিক টক্সিনের আরেকটা মানে প্রপার্টি হচ্ছে, এরা আমাদের যে লাঙে যে সাপ্লাই যাচ্ছে সেগুলো মানে কি বলবো, এটা হচ্ছে জলটা ঢোকার রাস্তা বেশি করবে। আচ্ছা সেই জন্য এটা বলে পারমিয়াবিলিটি। সেইটা এবার আমি যে 500 জল খেয়ে সুস্থ লোকের কিচ্ছু হবে না, 2000 জল খেয়েও কিচ্ছু হবে না, 5 লিটার জল খেয়েও কিছু হবে, কিন্তু তার ক্ষেত্রে এটা কিন্তু বিষ হয়ে গেল। এবার ডায়ালিসিসের কাজ হচ্ছে এটাকে বার করবে। তাহলে কি বার করছে? আমি জল বার করছি, পটাশিয়াম বার করছি, আর টক্সিন যেটা সার্কুলেশনে চলে এসেছে। আমি যেটা বলছি সেটা যদি স্টুল দিয়ে প্রথমেই বার করে দেওয়া হয়, টিডিএস মানে টক্সিন যেটা তৈরি হচ্ছে সেটাই বার করতে হবে, সেখানে 500 বার করতে পারবো, কিন্তু আমি ব্লাড টেস্ট বার করতে হলে 50 বার করতে পারবো। সেই জন্য ডায়ালিসিসটা করে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। এবার তার অল্টারনেটিভ তাহলে কি হতে পারে? তারা কি বলতে চাইছে যে আমরা কি অল্টারনেটিভ করবো, কিডনিটাকে কিভাবে বাঁচিয়ে দেবো? সেই রকম ক্ষেত্রে আমি এটা আমার সঙ্গে ধারণা, তবে আমরা যেটা করছি, আমি যেটা আসছি, আমরা যেটা করছি এটার নাম হচ্ছে ইন্টেস্টিনাল ডায়ালিসিস। সেটাতে কি করা হয়? সেটা হচ্ছে আমাদের যেখানে এখানে অ্যাপেন্ডিক্স আছে বা এখান দিয়ে আমাদের যে লার্জ গাট, সেই লার্জ গাটে যে স্টুলটা জমে থাকে, আমরা এখানে ছোট একটা অস্টমি করে দিই, আইজোস্টমি হোক বা অ্যাপেন্ডিকোস্টমি হোক, এইখান দিয়ে আমরা সেই সলিউশনটা পাঠাই। সলিউশনটার মধ্যে কি আছে? বিশেষ কিছুই, নুন আছে, শরীর খারাপ আছে, আর আছে একটা অসমোটিক কম্পোনেন্ট, অর্থাৎ কি? সেটা হচ্ছে ল্যাকটুলোজ, এটাকে বলে। সেই ল্যাকটুলোজ মিশিয়ে, দেখো 50 ml ল্যাকটুলোজ মিশিয়ে তার সঙ্গে 1 লিটার জলে সেটা দিয়ে বাউলটা পরিষ্কার হয়ে যাবে। এটা ল্যাকটুলোজের কারণে সামনে হচ্ছে, কারণ আমি যে জলটা দিয়ে পরিষ্কার করছি সেই জলটা যেন আমরা অ্যাবজর্ব না করি। আচ্ছা ও সেটাকে আটকাচ্ছে, শুধু আটকাচ্ছে না, ও এক্সেস জল কি বার করে দিচ্ছে। এইটা হচ্ছে সিম্পলেস্ট প্রসিডিউর। পার্টিকুলারলি যে পেশেন্টের পেচ্ছাপটা এখনো খারাপ হয়ে যায়নি, সে মানে ডেলি হয়তো 800 থেকে 1 লিটার পেচ্ছাপ করছে, এখনো বেরোচ্ছে, সেই পেশেন্ট খুব সুন্দর পেশেন্ট, মানে তারা অ্যাপ্রোপ্রিয়েট, তাদের এই ডায়ালিসিস চললে এই যে ডায়ালিসিস নিতে পারছে না, ফেল করছে, এইসব প্রবলেমগুলো হবে না। কারণ কি? মেশিন দিয়ে যখন ডায়ালিসিস করা হয় সেখানে ডিস ইলেকট্রোরেনিমিয়া বলে একটা ঘটনা হয়, যে পটাশিয়াম ঠিক আছে না, সোডিয়াম ঠিক আছে না, ওটা তো খুব স্পিডে হয়, তাড়াতাড়ি হয়ে যায়, এটা খুব স্লো হয়। মানে সে দিনে এই বিকাল একবার করবো, সকাল একবার করবো, দেখা গেল তার হয়তো সকাল বিকাল 500 লাগবে, তার হয়তো 1 লিটার লাগবে, যেমন যা পেশেন্ট সেরকম অনুযায়ী এতে হয়তো এটাতে দেখা যাবে আরো বেশি ভালো। আচ্ছা আচ্ছা, একটা ছোট প্রশ্ন করে শেষ করবো সাধারণ মানুষের জন্য, একদম জেনারেল নলেজের জায়গা থেকে। সাধারণ মানুষের একটা ধারণা আছে পেচ্ছাপ যত ইউরিনটা যত সাদা হবে তত নাকি ভালো। আবার দেখছি বইপত্র ঘেটে তারা বলছে একটু ইয়লিশ হওয়াটা ভালো, পুরো সাদা হওয়া ভালো না, ফেনা হওয়া ভালো না, লালচে হওয়া খারাপ, কিন্তু একটু ইয়লিশ থাকাটা দরকার। সেটাই হচ্ছে নাকি একটা বলা যেতে পারে সুস্থ ইউরিনের লক্ষণ। এই বিষয়টা কি? এটা একটা ইনডিরেক্ট এভিডেন্স। এটা হচ্ছে একটা, আমাদের কিডনির কাজ হচ্ছে কনসেন্ট্রেশন। কিভাবে কনসেন্ট্রেশন করা হয়? অর্থাৎ আমাদের দুটো কিডনি আছে, 170 লিটার জল ওখান দিয়ে পাস করে। আচ্ছা, 170 লিটার ডেলি। এইবার সেই জলটাকে ফিল্টার করে কিডনি ওখান থেকে ছেঁকে ছুঁকে বার করে সেই ও 1.5 থেকে 2 লিটার 2.5 লিটার বার করবে। এই যে ছাঁকতে হচ্ছে,
ছাঁকতে হচ্ছে মানে কি, আমাদের যে জলটা ওখানে যে ঘুরছে সেই জলটা কিন্তু জলের মতো। এবার যত ছাঁকতে ছাঁকতে সেটা যখন কনসেন্ট্রেটেড হচ্ছে, সেটার রংটা তখন চেঞ্জ হওয়ার কথা। স্বাভাবিকভাবে। সেটা স্বাভাবিক। এবার দেখা গেলো জল একদম জলের মতো বেরোচ্ছে, তার মানে কি তার কনসেন্ট্রেশন পাওয়াটা হয় সে জল বেশি খেয়েছে, কিংবা কিডনিটা কনসেন্ট্রেট করতে পারছে। ঠিক। এটা হয় আমাদের, এটাকে বলে একটা ফেলিওর থাকে, কিডনি দু রকম ধরনের ফেলিওর হয়। সেই ফেলিওর অবস্ট্রাকটিভ ফেলিওর, মানে কিডনি স্টোন ফোন হয়ে যে কিডনি ফেল করে যায়, সেটাতে সেই কিডনিটা জলটা অতটা অ্যাবসর্ব করতে পারে না। আচ্ছা। সেই জন্য জলটা জল হিসেবেই বেরিয়ে যায়। সেই জন্য তারা আবার কিন্তু লাকি, যাতে তাদের ডায়ালিসিসটা কম লাগে বা দেরিতে লাগে। সময় পাওয়া যায়। কিন্তু কিডনি যদি ডিরেক্ট খারাপ হয়ে যায়, তাদের কিন্তু ডায়ালিসিস ছাড়া খুব কোনো রাস্তা নেই। এই পেচ্ছাপটা যতক্ষণ বেশি করছে না, অনেক সময় ডাক্তার ডায়াগনোসিস করতে পারে না যে কিডনিটা আদৌ ফেল করে গেছে। আচ্ছা আচ্ছা। তো আজকে এখানে অনুষ্ঠানটা শেষ করছি। শুনলেন যে কিডনিকে সুস্থ রাখতে গেলে আপনাকে একদম তাকে সন্তানের মতো লালন পালন করতে হবে। আর একটা কথা, অনেকে বলেন হয়তো, দেখবেন যে না দুটো কিডনি আছে, একটা খারাপ হলো একটা বেঁচে থাকবে। সেটা নয়, দুটো কিডনিরই সুস্থ রাখাটা দরকার আছে। একটা কিডনি যদি খারাপ হয় তাহলে পরের কিডনিটাও খারাপ হওয়ার সম্ভাবনাটা আরো বেশি থাকে, তাই তো? না, থাকে না? সেটা না? ব্যাপারটা অন্য জিনিস। এটা হচ্ছে একটা হচ্ছে মেডিকেল কজ, মানে মেটাবলিক কজ বা মেডিকেল কজে যেমন ফেলিওর হয় দুটো একসঙ্গে। আচ্ছা। আর যদি সার্জিক্যাল কজ হয়, মানে তার স্টোন একদিকে হয়েছে, একদিকে ইউরেটারটা আটকে গেছে, সেখানে একটা কিডনি ফেল করতে। কিন্তু ওই মেডিকেল কজ মানে সে হচ্ছে গ্লোমেরুলাইটিস হয়েছে, ওষুধ খেয়েছে, এটা খেয়েছে, এইসব যদি কারণে হয় ইমিউনোলজিক্যাল প্রবলেম, সেখানে তারটা দুটোই অ্যাকশন করবে। এটা নয় যে একটা করলো, কারণ আমাদের তো সার্কুলেশনের থ্রু দিয়ে হচ্ছে, সার্কুলেশন সব জায়গাতেই যাচ্ছে। কিন্তু স্টোনের জন্য যদি আটকায়, সেটা একটা লোকালাইজ। কিন্তু ইউরিনের কালারটা একদম জলের মতন স্বচ্ছ হচ্ছে, সেটাকে আপনারা কিন্তু ঠিক ভাববেন না। বরঞ্চ একটু ইয়োলিশ হওয়াটাই, ডাক্তারবাবুরা বলছেন যে ইয়োলিশ হওয়াটাই কিন্তু মানে আপনার যে ইউরিনাল যে সিস্টেমটা সেটা ঠিক আছে, সেটাতেই সেটা প্রমাণ হয়। যাই হোক, বিষয়টা অনেক বড়। এই বিষয়টার আরো গভীরে যাওয়ার জন্য আবার কোনোদিন একটা এপিসোডে আবার আপনাদের সামনে হাজির করব। আজকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে কথা বললেন ডক্টর উদয় শঙ্কর চট্টোপাধ্যায় এবং আমি সুদীপ চট্টোপাধ্যায়। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।